যে চিন্ময় দাস তাকে কেন্দ্র করে তাতে তো কিছুটা আনরেস্ট হয়েছে, এটা তো কঠিন সময়ে আছি। আমাদের যে আক্রমণ বা নির্যাতন কিছু বিচ্ছিন্ন ঘটনা নাই, এটা কিন্তু বলবো না। যেহেতু এই পরিস্থিতিতে আমাদের কিছুটা নমনীয় হয়েছে, আমরা এখন দাঙ্গাটা কিন্তু হতে পারত। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। প্রধান উপদেষ্টা শুধু আমাদের সাথেই না, তার আগের দিন আমাদের রাজনৈতিক দলের নেতৃবর্গের সাথে আলাপ করেছেন, তার আগের দিন যুব শ্রেণীর একটা গোষ্ঠীর সাথে আলাপ করেছেন। তাহলে বুঝতেই পারেন পরপর 3 দিন একই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার একটা আলোচনা, তার মানে আমরা একটা কঠিন সময়ে আছি। সময়টা যে ভালো যাচ্ছে না, দেশটা একটু আনরেস্ট হয়ে গেছে, সবার মনে একটা সবাই একটু উদ্বিগ্ন, অনেক দুশ্চিন্তাগ্রস্ত যে কি হয়, এই বিষয়টা কিন্তু সবার মধ্যে কাজ করেছে। এবং এই মেসেজটা আমরা প্রধান উপদেষ্টাকে দিয়েছি যে আপনারা অনেক সুন্দরভাবে শুরু করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছি। এর অনেক প্রস্তাবের মধ্যে আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন সবচেয়ে বড় প্রস্তাব ছিল। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি তো আমাদের আজকে অনেককে ডেকেছেন, কিন্তু আমাদের প্রত্যেকটা ধর্মের যারা প্রধান ধর্মগুরু তাদের বা চিন্তাশীল মানুষ, আইন শৃঙ্খলা, তাদের নিয়ে একটা জাতীয় পর্যায়ে একটা কমিটি করা, প্রতি মাসে বসা, এবং যেখানেই সমস্যা দেয় এই কমিটির মাধ্যমে আপনারা আমাদের একটা দিক নির্দেশনা দেন। আরেকটা তো গতকালই বলা হয়েছে একটা আন্তর্জাতিক সম্মেলন, কারণ আমাদের মেসেজটা আন্তর্জাতিক মিডিয়াতে সঠিকভাবে যাচ্ছে না। তারা মনে করতেছে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তারা অনেক নির্যাতিত। আমাদের যে আক্রমণ বা নির্যাতন কিছু বিচ্ছিন্ন ঘটনা নাই, এটা কিন্তু বলবো না। কিছুদিন আগে আমাদের সেন্ট গ্রেগরি হাই স্কুলে কলেজ, সেখানে যে একটা হামলা হলো এবং অনেক ক্ষতি হয়েছে, যে চিন্ময় দাস তাকে কেন্দ্র করে তাতে তো কিছুটা আনরেস্ট হয়েছে, এটা তার অস্বীকার করার উপায় নাই। এবং আমাদের হিন্দু ভাই বোনেরা, সনাতন ভাই বোনেরা, তারা কিন্তু গতকাল ওইভাবে আপনারা দেখেছেন, সৈভাগ আসছে 2 জন মাত্র, কিন্তু তাদের ইস্যু নিয়েই কিন্তু আমরা গতকাল আলোচনা করেছি, তাদের পার্টিসিপেশনটা, তার মানে তাদের মধ্যে একটা কেমন যেন একটা স্তম্ভিত হয়ে যাওয়ার ভাব। তাহলে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে আপনারা আমাদের পরামর্শ দেন আমরা কীভাবে বের হয়ে আসবো। এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে, এখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো। অবশ্যই একটু আছে, টেনশন আছে, এটা অবস্থান তৈরি করতে পারে এরকম স্কুলিংয়ের মতো। এরকম যদি হয়, কারণ সবাই তো আর তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তী সরকারের পক্ষে না, কিছু মানুষ তো থাকে স্বাভাবিক, তো সবাই তো আওয়ামী লীগের পক্ষেও না, সবাই তো আবার বিএনপির পক্ষেও না। তো এইরকম কিছু থাকে, তারা 2টা মাধ্যমকে তারা ব্যবহার করে আমার দৃষ্টিকোণ। এটা হচ্ছে রাজনৈতিক মাধ্যম, একটা হচ্ছে ধর্মীয় মাধ্যম। তো এই ঘটনাটি কিন্তু ধর্মীয় রাজনীতিক ইন্ধনে হয়, কিন্তু ধর্মীয় মাধ্যমকে ব্যবহার করে এটা 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 মানে একটা সংকটপূর্ণ অবস্থা তৈরি করেছে আমাদের জন্য, দেশের জন্য। এটা কিন্তু কাম্য ছিল না, কারণ দেশটা একটা স্বাভাবিক পথে চলছে, এটা সুন্দর পথে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সবাই চাচ্ছে এটা নির্বাচন। প্রতিদিন আমাদের নির্বাচনের জন্য আমাদের বিভিন্ন চাহিদাগুলো, এমনকি বিভিন্ন দল যারা আছে তারাও বলছে যে আমাদের সংস্কার হবে, কিন্তু নির্বাচনমুখী, যাতে নির্বাচনকে সামনে রেখে সংস্কার করা হোক। তো এমন একটা প্রেক্ষাপটের মধ্যে হঠাৎ করে এটা ধর্মীয় উন্মাদনতার সৃষ্টি, এটা আমার মনে হয় এটা আমাদের জন্য কখনো কাম্য না। যেহেতু এই পরিস্থিতিতে আমাদের কিছুটা নমনীয় হয়েছে, আমরা এখন দাঙ্গাটা কিন্তু হতে পারত, কিন্তু আমি বাংলাদেশের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাবো, তারা এই পরিস্থিতির মধ্যে কিন্তু অসম্ভব সহ্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে। এটা সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষগুলো এটাকে কেন্দ্র করে কিন্তু একটা ধর্মীয় সংঘাত, ধর্মীয় সহিংসতা, ধর্মীয় দাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি। যে বাংলাদেশের অসম্ভব সহনশীলতার মাধ্যমে তারা এটাকে জায়প্য রেখেছে, এটাকে শান্ত রেখেছে। এবং যেটা বলতে চাচ্ছি, আমরা বলছি প্রথম যেটা আমার ধারণা, যে আমরা একটা সম্প্রীতি, একটা আন্তর্জাতিক সম্মেলন করা প্রয়োজন এই সময়ে। কারণ আমরা বিভিন্ন এমবেসিতে গিয়ে তো কথা বলার সুযোগ নেই। আমরা প্রতিটি এমবেসিতে ঢাকাস্থ কূটনীতি মিশনে গিয়ে সেখানে তো প্রত্যেকে গিয়ে তো আর সুযোগ নেই। তাহলে একটা আন্তর্জাতিক সম্মেলন যদি করা হয়, সম্প্রীতি সম্মেলন, সেখানে কিন্তু আমাদের ঢাকাস্থ যারা মিশনগুলো আছে, আন্তর্জাতিক মিশনগুলো আছে, সেখানে প্রত্যেকটা হাই কমিশন, প্রত্যেকটা এমবেসি, প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থা আমাদের সম্পর্কে ভালো ধারণা আছে এমনও, আবার খারাপ ধারণা পোষণ করে এমনও। অর্থাৎ এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের প্রধান যিনি আছেন ডক্টর ইউনূসের মাধ্যমে যদি সেটা করা হয়,
তাহলে আমরা সেদিন এই দেশের যত ধরনের ধর্মীয় জাতিগোষ্ঠী আছে, সেটা নানা ধরনের শ্রেণী বৈষম্য যারা আছে, নানা ধরনের পোশাক পরিচয়ে যারা আছে, তাদের সংস্কৃতি যারা আছে, এক একটা সম্প্রদায়ের একটি পোশাক, তাদের ভাষা সংস্কৃতি এক ধরনের, সবাই যদি আমরা বড় একটা সম্মেলনে উপস্থিত হয়ে মিলেমিশে সাক্ষাৎকার হয়, তাহলে আমাদের মধ্যে একটা মেলবন্ধনও তৈরি হয়। আমরা একে অপরের পারস্পরিক আমরা আসতে পারলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এবং এখানে যত ধরনের নৃগোষ্ঠী, বম, চাক, যেগুলো আমরা জানি না, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অর্থাৎ পাহাড়ে পর্বতে কিন্তু অনেক জাতিগোষ্ঠী আছে, সবাইকে যদি নানা বর্ণে আমরা যদি আনতে পারি, কিন্তু বিদেশি মানুষরা দেখলো যে এই দেশে একটা সম্প্রীতির দেশ, এই দেশে একটা সাংস্কৃতিক একটা সুন্দর একটা সম্প্রীতি আছে। সবাই দেখবে, কারো পৈতে থাকবে, কারো এখানে সিন্দুর থাকবে, কারো নানা ধরনের পোশাকে আমরা কিন্তু আসবো। এটা একটা বর্ণবৈচিত্র্য। এই দেশ তো সেই রকম। বাংলাদেশ তো একটা মানে এমন একটা দেশ, আমি দেখেছি যে এখানে নানা ধর্মে, নানা বর্ণের মানুষগুলোর যে একটা মানে সামাজিক এবং সাংস্কৃতিক যে বন্ধন এটা আছে, সেটাকে কিন্তু আমরা সেদিন আমরা তুলে ধরতে পারি। এবং সেখানে প্রত্যেকটি মানুষ যদি তার কথাগুলো ব্যক্ত করে, তারা তো এই দেশের নাগরিক, তো এই দেশের নাগরিকের মুখ থেকে যখন এই কথাগুলো শুনবে, জাতীয় এবং আন্তর্জাতিক যারা থাকবে, প্রতিনিধি করবে, মিশনগুলো যখন শুনবে, তারা অনুধাবন করতে পারবে, তাদের তো একটা দৃষ্টিভঙ্গি আছে, এই মানুষগুলো কী বলতে চায় এখানে, তারা কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, তাই না? এই দেশ সকলে এই জন্য আমার মনে হয় আমরা চেয়েছি, আমি যেটা বলছি, এখানে আন্তর্জাতিক সম্মেলন করা উচিত এবং আমাদের বিবাদ যাতে নিরসন হয় সেরকম কিছু কর্মকৌশল কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। কারণ যাতে সরকার কেউ ভুল না বুঝে। আমরা মনে করি যেমন হয়তো কালকে আমি যতটুকু জানি ইসকন থেকে আসেনি, ইসকন থেকে কেউ আসেনি অথবা আমন্ত্রণ, যেটা আমি জানবো না আমন্ত্রণ জানিয়েছি কিনা, ইসকন থেকে আসেনি, অত আসলে ভালো হতো। এবং তাদের মধ্যে একটা পরিষ্কার হতো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং আমরা কি বলছি সেখানে, অর্থাৎ সরকারের যে বর্তমান দৃষ্টিভঙ্গিটা কীরকম হতে পারে। মানুষ যেভাবে আশঙ্কা করছিল যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে একদিনে 3 লক্ষ লোক মারা যাবে, তো ওই আশঙ্কার মধ্যে একটা ভয় ভাব প্রথম থেকেই ছিল। বিশেষ করে মাইনরিটিরা প্রচণ্ডভাবে ভীত ছিল যে অনেক ধরনের অঘটন ঘটবে, কারণ মাইনরিটিদের মধ্যে অনেকেই আবার আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল। তো সেইভাবে কিন্তু এই ঘটনাটা সাধারণ যারা এদেশের মানুষ, হিন্দু মুসলিম যারা ছিল, তাদের মধ্যেও একটা আতঙ্ক ছিল যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, হিন্দুদের পরে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, প্রত্যেকটি ঘটনার পিছনে ইন্ধনদাতা ছিল আওয়ামী লীগ এবং তারাই করেছে। তো এবার যেহেতু তারা পরাজিত হয়েছে, অতএব এই গণ অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান করার জন্য এবং বিশ্বব্যাপী এই ইউনুস যারাই আসুক, তখন সরকার আসে নাই, যারাই আসুক তাদেরকে প্রতিহত করার জন্য আবার একটা মেসাকার তৈরি করা এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করা যে বাংলাদেশে আমরা ছাড়া অন্য কারা নিরাপদ না। কিন্তু এইটি জানার পরপরই আপনার ইসলাম জামাতের যারা ছাত্র শাখা, ইসলামী আন্দোলনের ছাত্ররা, তারপর বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, বিএনপির কিছু কর্মীরা, এরা প্রত্যেকটি হিন্দু পাড়া এবং মন্দিরগুলোতে তারা একটা পাহারা বসানো শুরু করলো আর কি। ফলে যে ধরনের ঘটনা আমরাও আশঙ্কা করতেছিলাম অতীতে, ধরেন 1991 সালে 92 সালে ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সমস্ত ঢাকার মন্দিরগুলো পুড়ে ছারখার হয়েছে। 2021 সালে কুমিল্লা থেকে চৌমনি পর্যন্ত, মাঝে চাঁদপুর, সমস্ত মন্দিরগুলো পুড়িয়ে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তো যাক, মানে সেই রকম বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিছু মন্দির রাতের অন্ধকারে ভেঙেছে, কে বা কারা ভেঙেছে এটা মানে বলার সুযোগ নেই। তবে আমরা আশঙ্কা করি, অতীতের ঘটনার বিশ্লেষণ করলে বোঝা যায়, কারণ উত্তরবঙ্গের বালিয়াডাঙ্গিতে 2023 সালেও 12টা মন্দির রাতের অন্ধকারে ভেঙেছিল। পরে আমরা শুনেছি মানে অথেন্টিকভাবেই জেনেছি যে ওইখানকার এমপি, আওয়ামী লীগের এমপি দবির সাহেব জড়িত এবং তিনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই কাজটা করেছিলেন। আর হাতে নাতে ধরাই 2 দিন আগেও ভৈরবে ইসকন মন্দির, ইসকনকে নিয়ে যখন এই চলছে তখন ইসকন মন্দির ভাঙছে, সে ভাঙার ভিডিও ফুটেজ দিয়ে দেখা গেল ছাত্রলীগের 3-4 জন নেতাকে গ্রেপ্তার করেছে আর কি। তো সব কিছু মিলেই আওয়ামী লীগ দলটাই তো মূলত হচ্ছে একটা মৌলবাদী এবং জঙ্গিবাদী সংগঠন। তো এই সংগঠন সবসময় চেয়েছে যে এই দেশের মাইনরিটিদেরকে মানে ঘাড়ের উপর চেপে তাদেরকে ধ্বংস করে তারা ক্ষমতায় থাকা। তো যে ধরনের মানে তারা তৈরি করতে চেয়েছিল সেই রকম হয়নি। এমনিতে 5 তারিখের পরে সারা বাংলাদেশের ব্যাপকভাবে হিন্দুদের উপরে হামলা হয়েছে। হিন্দুদের উপরে, শুধু হিন্দু বলতে গেলে সেই হিন্দু না, হিন্দুটা হচ্ছে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রাজনৈতিকভাবে। আবার একই সঙ্গে মুসলিম নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। সেই হাসনাত আবদুল্লাহর বাড়িতে যেমন হামলা হয়েছে, শেখ তন্ময়, শেখ হেলাল, শেখ সেলিম, আমাদের এলাকার রেলমন্ত্রী ছিল জিল্লুল হাকিম,
বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফি গাজী দস্তগীরের কারখানায় হামলা হয়েছে, সব বাংলাদেশের বেশিরভাগ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা হয়েছে। মূলত এটা ছিল টোটালি পলিটিক্যাল। তো এই পলিটিক্যালের মধ্যেও আবার গ্রামের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, জমি জমা নিয়ে বিরোধ, অনেক সময় জমি দখলের ইচ্ছা, এই সমস্ত নিয়ে কিছু সাধারণ হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, কিন্তু মূলত ইন্ধনটা ছিল রাজনৈতিক।